নিউজবং ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমরা মেনলি দুটো তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, দিল্লিতে আজকে ভারতীয় টিমের প্রথম প্র্যাকটিস সেশন ছিল। সেই প্র্যাকটিস সেশন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আসছে। জসপ্রীত বুমরা এবং ওয়াশিংটন সুন্দরকে নিয়ে খুবই ভালো খবর রয়েছে, অন্যদিকে অভিষেক শর্মাকে নিয়ে রয়েছে খারাপ খবর। সেগুলো নিয়ে আলোচনা করব। তার সঙ্গে আলোচনা করব গতকালকেই ভারত 2025-26-এর জন্য যে অ্যানুয়াল রিটেনশন লিস্ট ভারতীয় বিসিসিআই তরফ থেকে ঘোষণা করা হয়েছে। তো সেখানে কে কে রইলো, কে কে রইলো না, কাকে কোথায় প্রমোট করা হলো, কাকে কোথায় ডিমোট করা হলো, যেখানে সব থেকে বড় কোয়েশ্চেন থাকছে যে কেন এই অ্যানুয়াল রিটেনশন লিস্টে তোমার ঈশান কিষানের নাম নেই। এই সব কিছু নিয়েই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা ইন্টারেস্টিং হবে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর যে কোনো ক্রিকেট রিলেটেড নিউজ সবার আগে জানার জন্য চ্যানেলটি তো সাবস্ক্রাইব করবেই, তার সঙ্গে নিচে থাকা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কথা বলবো, আজকে দিল্লিতে ফিরোজশাহ কোল্লার ছিল ভারতের প্রথম প্র্যাকটিস সেশন, যেখানে আগামী 12 তারিখে ম্যাচ রয়েছে। সেই ম্যাচের আগে আজকে ছিল তার প্রথম প্র্যাকটিস সেশন। তো সেই সেশন থেকে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট আসছে, এবং তারই সঙ্গে ভারতের যে অ্যাসিস্ট্যান্ট ব্যাটিং কোচ রয়েছে সেও কিছু আপডেট দিয়েছে। তো সেই ব্যাপারেই কথা বলবো। প্রথমত জসপ্রীত বুমরাকে নিয়ে। তো শোনা যাচ্ছে নাকি বুমরা গত 10 দিন, আমি আগের ভিডিওতেই বলেছিলাম বুমরা অসুস্থ ছিল, সো সে গত 10 দিন বলে হাত দেয়নি, কোনো রকম কোনো প্র্যাকটিস সেশন প্র্যাকটিস সেশন তো করেনি, প্রথম ম্যাচটাও খেলেনি, সেটা সবাই জানো। বাট সবথেকে গুড এবং ভালো খবর ভারতীয় দলের জন্য, বুমরা আজকে পুরোপুরি ফুললি ফিট, সেটা ব্যাটিং কোচও বলেছে। প্লাস তাকে আজকে নেটে প্র্যাকটিস করতে দেওয়া গেছে, বলাতে প্রায় 40 থেকে 45 মিনিট কিন্তু সে বোলিং প্র্যাকটিস করেছে। তো অবশ্যই সেটা ভারতের জন্য খুশির খবর। দ্বিতীয় খুশির খবর হলো ওয়াশিংটন সুন্দরকে নিয়ে। তো যেমনটা কি বলেছিলাম, ভারতীয় দলে ওয়াশিংটন সুন্দর দিল্লিতে যোগ দেওয়ার কথা ছিল, সেরকমটাই হয়েছে। গতকাল ওয়াশিংটন সুন্দর ভারতীয় টিমের সঙ্গে যোগ দিয়েছে, এবং আজকে তাকে ব্যাটিং নয় বোলিং প্র্যাকটিস করতে কিন্তু বেশ কিছু সময় ধরে দেখা গেছে। কিন্তু খারাপ খবর সেটা হলো কিন্তু অভিষেক শর্মাকে নিয়ে। তো আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম যে অভিষেক শর্মাও কিন্তু বুমরার মতো কিছু শারীরিক অসুস্থতা রয়েছে, প্লাস তার স্টমাকেও কিছু সমস্যা রয়েছে। তবে আজকেও যে অ্যাসিস্ট্যান্ট কোচ আমাদের ভারতের রয়েছেন, তিনি যখন ইন্টারভিউ দিতে এসেছিলেন একটা প্রেস কনফারেন্সে, সেখানে কিন্তু তিনি বলেছেন অভিষেক শর্মা কিন্তু এখনও সুস্থ নয়। এবং সবথেকে বড় যেটা নিউজ, আজকে ভারতের 14 জন প্লেয়ারের মধ্যে একমাত্র অভিষেক শর্মাই কিন্তু প্র্যাকটিস সেশন অনুপস্থিত ছিল। সে ভারতীয় টিমের সাথে বাসে করে আর কি যে মাঠে আসা, সে কিন্তু মাঠে আসেনি। তো এটা ভারতের জন্য সত্যিই খুব খারাপ খবর। এবং তার হেলথ আপডেট নিয়ে আমাদের ব্যাটিং কোচকে জিজ্ঞাসা করা হলে সে বলে যে সেইভাবে কিছু বলেনি, যে তার স্টমাকে কিছু প্রবলেম আছে, এরকমটাই একটু বলেছে। এবং তার সঙ্গে এটা বলে যে এখন আমাদের হাতে 2 দিন আছে। তো এখান থেকে একটা খারাপ হিন্টস আমরা পেতে পারি, আমাদের হাতে এখনও 2 দিন আছে, কি যে সে এখনও পর্যন্ত পুরোপুরি সুস্থ নয়। অবশ্যই সুস্থ থাকলে সে প্র্যাকটিস সেশনে আসতো, তো সে তো সুস্থ নয় বটেই। এবং তার সঙ্গে আগামী 2 দিনেও যে পুরোপুরি সুস্থ হবে নাকি তার কোনো গ্যারান্টি কিন্তু তারা দেয়নি বা বলেনি। তো সেই জায়গায় যদি পরবর্তী ম্যাচ যে নামিবিয়ার বিরুদ্ধে রয়েছে, সেক্ষেত্রে যদি না থাকে, অবশ্যই কিন্তু আমরা অভিষেক শর্মার পরিবর্তে সঞ্জু স্যামসনকে কিন্তু আরও একবার ওপেন করতে দেখতে পারি। সেক্ষেত্রে সঞ্জু স্যামসনের জন্য কিন্তু একটা বিরাট বড় সুযোগ হাতে আসতে চলেছে। যদিও এখন কিছু কনফার্ম নয়, এবারে কনফার্ম নিউজ এলে অবশ্যই তোমাদেরকে টেলিগ্রামে আমি জানিয়ে দেবো, তার জন্য কিন্তু টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাবে। তো মোটামুটি এই ছিল ভারতের প্র্যাকটিস সেশন থেকে নিউজ। ভারত আজকে মোটামুটি 6টা সাড়ে 6টার দিকে মাঠে প্রবেশ করেছে, এবং প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো, 2 ঘন্টা নয় 2.5-3 ঘন্টার উপর কিন্তু প্র্যাকটিস সেশনে প্র্যাকটিস করেছে। তো ওভারঅল এই ছিল আপডেট। কিছু নিউজ বা ছবি তোমাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছি। এবং তার সঙ্গে আজকে সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান দুজন কিন্তু সবার প্রথম ব্যাটিং প্র্যাকটিস শুরু করেছে, এটাও কিন্তু একটা বড় হিন্টস হতে পারে। তো যাই হোক, এবার কথা হলো আজকে আমাদের পরবর্তী আপডেট নিয়ে, সেটা হলো বিসিসিআই এর যে অ্যানুয়াল রিটেনশন লিস্ট সেটার ব্যাপারে। তো এই ব্যাপারে কিছু হাইলাইট দেখে নেবো। প্রথম কথা, যে এতদিন পর্যন্ত যে ক্যাটাগরি ছিল A+, A, B এবং C, 4টে ক্যাটাগরি ছিল। তো এবারে সবথেকে বড় ইন্টারেস্টিং নিউজ হলো A+ ক্যাটাগরিটাই পুরো কিন্তু বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, এবং মাত্র 3টে কন্ট্রাক্টই রয়েছে, 3টে ক্যাটাগরি রয়েছে, A, B এবং C। এই ক্যাটাগরিতে 3টে প্লেয়ারকে অ্যাড করা হয়েছে, সেখানে রয়েছে শুভমান গিল, জসপ্রীত বুমরা এবং কিন্তু রবীন্দ্র জাদেজা। বাকি যে সমস্ত প্লেয়াররা রয়েছে তারা কিন্তু বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরিতে ডিভাইড রয়েছে, তোমরা লিস্ট দেখে নিতে পারো। এবং এখানে সবথেকে বড় যেটা ইন্টারেস্টিং প্রশ্ন, সেটা হলো যে ঈশান কিষান, যে কয়েকদিন আগেই, মাত্র 1-1.5 মাস আগেই ভারতীয় দলে কামব্যাক করেছে, তাহলে তার নাম কেন এই সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্টে নেই, বা সে কেন সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্ট পায়নি? তো দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই যে 2025-26-এর জন্য অ্যানুয়াল রিটেনশন লিস্ট অ্যানাউন্স করেছে, এটার নামে কিন্তু 2025-26-এর জন্য, কিন্তু এর যে টাইম পিরিয়ডটা সেটা হচ্ছে অক্টোবর 2024 থেকে
সেপ্টেম্বর 2025 পর্যন্ত যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডের মধ্যে যে সমস্ত প্লেয়াররা খেলেছে, পারফরমেন্স করেছে, তাদের পারফরমেন্সের উপরই কিন্তু এই রিটেনশন লিস্টে অ্যানাউন্স করা হয়েছে। এবং তার সঙ্গে প্রেজেন্টে যে সেই সমস্ত প্লেয়ারদের ভারতীয় দলে কতটা কন্ট্রিবিউশন রয়েছে, কোন কোন স্কোয়াডে থাকছে, কীরকম পারফরমেন্স রয়েছে, সেটার উপর ভিত্তি করেও এই দুটো মিলেই মোটামুটি মানে যে কন্ট্রাক্ট লিস্ট বা সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্ট সেটা কিন্তু অ্যানাউন্স করা হয়েছে। এবং সবারই উদ্দেশ্যে জানিয়ে রাখি, ঈশান কিষান কিন্তু 2024 থেকে কোনো T20 ম্যাচ খেলেনি বা কোনো ভারতীয় ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি, কারণ সে সেই টাইম পিরিয়ডে ভারতীয় স্কোয়াড থেকে কিন্তু ভারতীয় ক্রিকেট থেকে সে একটু রেস্ট চেয়েছিল এবং ছুটি কাটাতে চেয়েছিল। সেই জন্যই হয়তো ঈশান কিষান ভারতীয় স্কোয়াডের এই যে অ্যানুয়াল রিটেনশন লিস্ট আছে, সেই অ্যানুয়াল স্কোয়াডের রিটেনশন লিস্টে নেই। এবং পরবর্তীকালে যখন 2026-27-এর জন্য যে অ্যানুয়াল লিস্ট অ্যানাউন্স করা হবে, সেখানে কিন্তু অবশ্যই ঈশান কিষানের নাম থাকবে। এবং সেদিক থেকে দেখতে গেলে বেশ কিছু প্লেয়ারের কথা উঠে আসে, যেমন আকসার প্যাটেলকে সি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে, যেটাও কিন্তু আমি বলবো একদমই ঠিক করা হয়নি। তার কারণ আকসার প্যাটেল ভারতের একজন 3 ডাইমেনশন প্লেয়ার। 3 ডাইমেনশন বলতে আমি বলতে চাইছি 3 ফরম্যাট প্লেয়ার। আকসার প্যাটেল ভারতীয় দলের জন্য সব করেছে। সে তাকে যখন যেখানে ব্যাট করেছে, সে ভারতের জন্য বহু হারা ম্যাচও জিতিয়ে দিয়েছে, সেটা ব্যাট হাতে বলো বা বল হাতে বলো। অন্যদিকে আকসার প্যাটেল কিন্তু 3টে সিরিজ 3টে ফরম্যাটই খেলে। এবার হ্যাঁ, মাঝে মাঝে হয়ে যায় স্কোয়াড যে ব্যালেন্সের জন্য তাকে ড্রপ করে দেয়, কিন্তু সে টেস্টও খেলেছে, গত 2-3 বছরে সে টেস্ট, ODI, T20 সেটাই খেলেছে। তো যদি এই 3টে ফরম্যাট দেখেই এই সেন্ট্রাল কন্ট্রাক্টটা বানানো হয়, তাহলে অবশ্যই কিন্তু আকসার প্যাটেলকে বি ক্যাটাগরি নয়, সি ক্যাটাগরি নয়, বি ক্যাটাগরিও নয়, একদম এ ক্যাটাগরিতে লিস্ট নাম দেওয়ার জায়গা ছিল, এই ক্যাটাগরিতে তার নাম দেওয়ার দরকার ছিল। যেমন এই ক্যাটাগরিতে শুভমান গিল রয়েছে, সে এতদিন 3টে ফরম্যাট খেলেছে, অবশ্যই জসপ্রীত বুমরা অবশ্যই সে এই ক্যাটাগরিতে থাকার যোগ্য। এবং রবীন্দ্র জাদেজাকে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে, যদিও রবীন্দ্র জাদেজা এখন 2টো ফরম্যাটই খেলে, টেস্ট এবং ODI। যদিও ODIতে তার এখন একটু 50-50 চলছে, হতে পারে পরবর্তীকালে যে ODI সিরিজ হবে, সেই স্কোয়াডে রবীন্দ্র জাদেজা নাও থাকতে পারে। অন্যদিকে বিরাট কোহলি এবং রোহিত শর্মা, যারা এখন কিন্তু শুধুমাত্র একটাই ফরম্যাট খেলছে, ODI, তাদেরকে কিন্তু এই ক্যাটাগরি থেকে ডাইরেক্ট বি ক্যাটাগরিতে ডিমোট করে দেওয়া হয়েছে। এটা স্বাভাবিক। তো আমি বলবো এটা ঠিক আছে। অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলছে, কেন করা হলো এত বড় প্লেয়ার দেখে। তবে আমার মতে বলে, প্লেয়ার বড় হোক আর ছোট হোক, আমি কাউকে অসম্মান করছি না, প্লেয়ার বড় হোক বা ছোট হোক, তাদের একজন সরকারের কাছে বা BCCIর কাছে সবারই জন্য যে নিয়ম বা রুলস, সেটা কিন্তু সবার জন্য এক হওয়া উচিত। এবং আরেকজনকে নিয়ে কথা বলবো, আর্শদীপ সিংকে, যাকে কিন্তু সি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। এটা কিন্তু আমি মেনে নিতে পারলাম না। আর্শদীপ সিং যে ভারতের T20-তে হাইয়েস্ট লিডিং উইকেট টেকার, এখনও পর্যন্ত T20-তে ভারতের হয়ে এত উইকেট কেউ নেয়নি। তার সঙ্গে আর্শদীপ সিংও কিন্তু 3 ফরম্যাটের প্লেয়ার। সে টেস্টও যখন সুযোগ পেয়েছে খেলেছে, বা তাকে স্কোয়াডে নেওয়া হয়েছে, ODIতেও নেওয়া হয়েছে, রিসেন্টলি ODIও খেলে এলো, এবং T20 তো কোনো কথাই নেই। তো অবশ্যই সে অ্যাটলিস্ট এ ক্যাটাগরি না দিক, তাকে বি ক্যাটাগরি দেওয়া দরকার ছিল। আর ঠিক সেরকম বলবো হার্দিক পান্ডিয়াকে নিয়ে। হ্যাঁ, হার্দিক পান্ডিয়ার একটু চোটের সমস্যা রয়েছে টুকটাক, যখন সে খেলা থেকে বাইরে থাকে বা চোট পায় অনেকদিন, চোটের জন্য সে অনেকদিন টিম থেকে বাইরে থাকে, বাট তাকেও কিন্তু ভারতীয় স্কোয়াডে অবশ্যই এ ক্যাটাগরিতে রাখা দরকার ছিল। কারণ হার্দিক পান্ডিয়া আমাদের জন্য অবশ্যই একটা ক্লাস প্লেয়ার, সেটা ODIতে বলো, T20-তে বলো, এবং সেটা ব্যাট হাতে বা বল হাতে। আর আকসার প্যাটেলকে নিয়ে যেটা বলছিলাম, আকসার প্যাটেল কিন্তু বর্তমানে T20-র ভাইস ক্যাপ্টেন। তো অবশ্যই আমি বলবো আকসার প্যাটেল সি ক্যাটাগরি নয়, বি ক্যাটাগরি নয়, ডাইরেক্ট এ ক্যাটাগরিতে তার জায়গা দেওয়া দরকার ছিল। তো এই হলো আমার মতামত ভারতীয় যে BCCI এর সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্ট রয়েছে। বাকি তোমাদের কী মতামত অবশ্যই জানিও। হ্যাঁ, আবার একবার বলছি, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাও, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, আর আমি পিন কমেন্টেও দিয়ে দেবো। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।